দর্শক, বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন। প্রবাসের মাটিতে অনেক সফল বাংলাদেশী রয়েছেন যাদের মেধা এবং মননে বাংলাদেশ এক উচ্চ আসনে আসীন। সেই সব সফল এবং প্রতিভাবানদের গল্প শুনবো RTVর নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসেতে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক এবং আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে যুক্তরাষ্ট্র প্রবাসী সফল ব্যবসায়ী এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব ফাহাদ সুলাইমান। ফাহাদ ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ মাসুক সিদ্দিক আপনাকে, এবং RTVকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। ফাহাদ ভাই, আমরা যেটা জেনেছি যে আপনার ব্যক্তিজীবন, কর্মজীবন এবং সফলতা সবকিছু নিয়ে আমরা একটু একটু করে জেনেছি এবং সেই জিনিসগুলো আসলে আমরা দর্শকদের সাথেও শেয়ার করতে চাই ছোট্ট একটি তথ্যচিত্রের মাধ্যমে। তাহলে চলুন আমরা তথ্যচিত্রটি দেখে নেই। ফাহাদ সুলাইমান জন্ম বাংলাদেশের নীলফামারী জেলায়। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এম সুলাইমানের জ্যেষ্ঠ পুত্র ফাহাদ সুলাইমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ফাহাদ সুলাইমান। তিনি তার কর্মকাণ্ড এবং নেতৃত্বের গুণেই এই পরিচিতি লাভ করেছেন। নতুন প্রজন্মের এই প্রতিনিধি ব্যবসার পাশাপাশি মানব সেবাকে ব্রত হিসেবে নিয়েছেন। বলা চলে একজন সফল ব্যবসায়ী এবং সফল নেতা এই ফাহাদ সুলাইমান। নতুন প্রজন্মের এই প্রতিনিধি একে একে সিঁড়ি বেয়ে সাফল্যের শিখরে পৌঁছার চেষ্টা করছেন। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতেও বাংলাদেশি একজন প্রতিনিধি হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের 73 স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট হিসেবে নামকরণ করার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন এই ফাহাদ সুলাইমান। 2021 সালের সিটি কাউন্সিল নির্বাচনের সময় এক মেলায় প্রথম এই দাবি তোলেন তিনি। সদা হাস্যোজ্জ্বল এবং পরোপকারী ফাহাদ সুলাইমান ইতিমধ্যেই নিজের কর্মের পরিধি দিয়ে নিউ ইয়র্কের মূলধারার রাজনীতিতে শক্ত অবস্থানও তৈরি করেছেন। তার সে অবস্থান ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। কমিউনিটির উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে জীবনে বিভিন্ন সম্মাননাও পেয়েছেন। ফার্মা ইনোভেটিভ ইনমুকের প্রেসিডেন্ট এবং জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সুলাইমান প্রথম বাংলাদেশি যিনি নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের এশিয়ান অ্যাফেয়ার্স কাউন্সিলের মেম্বার নির্বাচিত হন, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি মেয়রের অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। কমিউনিটি বোর্ড 3 মেম্বার এবং বাংলাদেশে আমেরিকান বিজনেস অ্যালায়েন্সের শীর্ষ পর্যায় থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন। আর বাংলাদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রসারণের উদ্যোগের মাধ্যমে দেশের জন্য কিছু করার প্রত্যয়ে এগিয়ে চলেছেন ফাহাদ সুলাইমান। ব্যক্তি জীবনে ফাহাদ সুলাইমানের এক সন্তানের জনক। ফাহাদ ভাই, সত্যি অনেক কর্মময় এবং বর্ণাঢ্য আপনার জীবন। এত এত কাজ করছেন, প্রতিদিনই করছেন, সেই গল্পগুলোই আসলে ছোট করে শুনতে চাই। জি। কত সালে গিয়েছিলেন? 2008-এ। 2008-এ? জি। এটা মানে যদি আমি হিসাবের দিক থেকে চিন্তা করি খুব বেশি সময় নয়, কিন্তু আপনার সফলতার দিক থেকে যদি চিন্তা করি অল্প সময় অনেক বেশি সফল। এর পিছনে নিশ্চয়ই আপনার কঠোর পরিশ্রমটাই ছিল। থ্যাংক ইউ। এটা আসলে সত্যি কথাই, পরিশ্রম মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, সাথে কিছুটা ভাগ্য লাগে। জি। অনেকে আছে অনেক পরিশ্রম করে তারপর আগাতে পারে না, বাট আমি শুকরিয়া আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে, যে হ্যাঁ আমার পরিশ্রমটা মনে হয় আমি জায়গা মতো করতে পেরেছি, এবং যার জন্য হয়তো বা সফলতা যাই না কতটুকুন, বাট আমি নিজের দিক দিয়ে তৃপ্ত যে অ্যাটলিস্ট ইয়াস আমার গোলটা আমি অ্যাচিভ করতে যাচ্ছি আর কি। এখনও করিনি ফুললি, আরও অনেক কিছু বাকি আছে জীবনে করার, বাট এখন পর্যন্ত যে গতিতে যাচ্ছে যদি বেঁচে থাকি তাহলে হয়তো অ্যাচিভ করতে পারবো। নিশ্চয়ই, শুভকামনা আপনার জন্য। এবং আপনার সম্পর্কে আমরা যেমনটা দেখছিলাম যে একদিকে ব্যবসায়ী এবং অন্যদিকে কমিউনিটির বিভিন্ন কাজের সাথে আপনি সম্পৃক্ত। জি। এবং একই সাথে আপনি যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম রাজনীতির সাথেও জড়িত। জি। দুইটা বিষয় কিন্তু একদমই দুই রকম, কিন্তু তারপরেও আপনি খুব সুন্দরভাবে মেনটেন করে যাচ্ছেন। যদি একটু আমি বলবো কি প্রতিযোগিতামূলকভাবেই প্রশ্নটা করি যে কোনটি আপনি বেশি উপভোগ করছেন এবং কেন? একটা জিনিস আপনাকে বলে রাখি, ব্যবসা কিন্তু আমার প্রধান ব্যাপার অবশ্যই। নো মানি নো হানি। নো মানি মানে সব কিছুতে আপনার এটাকে এইভাবে বলে যে নো মানি নো হানি বলতে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার যদি
পকেটে পয়সা না থাকে আপনি কোনো কিছু করে শান্তি পাবেন না। সো বেসিক্যালি আমরা যেই পলিটিক্সটা এখানে করি, আমরা আমাদের পয়সা খরচ করেই করি, মানুষের যেটুকুন উপকার করার চেষ্টা করি, দ্যাটস ফ্রম আওয়ার ওন পকেট। সো বিজনেসকে অবশ্যই প্রায়োরিটি দিই আমরা, বাট সাথে যেই একটা তৃপ্তি যে মানুষের জন্য কিছু করতে পারলে একটা যে হিউম্যানিটি, আমি বিশ্বাস করি যে সত্যি কথা বলতে কি যে সবচেয়ে মানুষের বড় ধর্ম হলো হিউম্যানিটি। আমি একটা ধর্ম পালন করি, বাট সব ধর্ম একই কথা বলে যে মানুষ হিউম্যানিটির জন্যই কাজ করবে। সো হিউম্যানিটিকে প্রায়োরিটি দেওয়ার কারণে আমরা এই কাজগুলো আমি করি। সো কি ধরনের কাজ করছেন এখানে? অনেক ধরনের কাজ, যেমন অনেক সময় ইমিগ্রেশনের অনেক সময় অনেক প্রবলেম হয় মানুষের, সেগুলোতে আমরা চেষ্টা করি হেল্প করার, বিভিন্ন চিঠি দিয়ে, যে অনেক সময় জেনুইন কেসগুলোতে। আচ্ছা, অনেক সময় ইমিগ্রেশনের প্রবলেম থাকে, সেগুলো আমরা যে কংগ্রেস থেকে চিঠি আনতে হয়, সেটা আমরা নাম পাঠিয়ে দিই, সেখান থেকে চিঠি দিলে ইন্টারভিউটা আগে ডাকে। দেখা যায় যে 24 মাস 30 মাস পার হয়ে গিয়েছে, হাজব্যান্ড তার ওয়াইফকে নিয়ে আসতে পারতেছে না। সেই ক্ষেত্রে যখন কংগ্রেস থেকে একটা চিঠি দেওয়া হয়, এটা কিন্তু অনেক উপকার হয়, তখন সাথে সাথে ইন্টারভিউতে ডাকে। আচ্ছা, সো এটা একটা সার্টেন টাইমের পর লিগ্যাল ওয়ের যে কাজগুলো। আচ্ছা, তারপর আপনার কারো চাকরি দরকার বা নতুন আসছে, ক্যাশে কাজ করতে হবে, সো বেসিক্যালি আমরা তাদেরকে আনডকুমেন্টেড বলি। সো তাদের কাগজ সব জায়গায় তো চাকরি হয় না, সেই ক্ষেত্রে আনডকুমেন্টেডদেরকে আমরা চেষ্টা করি প্রোভাইড করার জন্য, জব চাকরি দেওয়ার জন্য, যেহেতু একটা সার্কেল আছে বা যে কোনো ইয়েতে আছে, আমরা বলে দিতে পারি। অনেক সময় আরো অনেক ঝামেলা, যেমন হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম থাকে, প্রবলেমগুলো আমরা চেষ্টা করি সলভ করে। কমিউনিটিতে একজন একজনের সাথে ঝগড়া হয়, পুলিশ ধরে নিয়ে যায়, অনেক সময় বেল দিতে চায় না, অনেক সময় এগুলো আমরা অনেককে হেল্প করি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির মাধ্যমে, অনেক সময় ভুয়া কেস দেয়। তো এইগুলো মীমাংসা অনেক ধরনের, এই ধরনের অনেক কিছু আছে যেগুলো প্রতিনিয়ত আমাদের ফেস করতে হয়, এবং যারা আমাদের কাছে আসে আমরা চেষ্টা করি যে তাদেরকে একটা ভালোভাবে অ্যাডভাইস করার জন্য। আমি যদি এক কথায় বলতে চাই, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আপনি প্রবাসীদের জন্য একরকম অভিভাবকের কাজ করেন। এটা কিন্তু কি বলবো, শ্রদ্ধা, সম্মান এবং নিজের দিক থেকে আত্মতৃপ্তিরও একটা বিষয়। অবশ্যই এটা থেকেই করি আমরা, আত্মতৃপ্তির ব্যাপারটা থেকেই কিন্তু করা হয়, এটা সত্যি কথা। হ্যাঁ, মানুষজন আমাকে ভালোবাসেন, রেসপেক্ট করেন, এবং হ্যাঁ আমি অনেকের জন্য এইভাবেই চেষ্টা করি করার জন্য। আমি ছাড়া অনেকেই করেন, হয়তো আমি জানি না, অনেকেই করেন ডেফিনেটলি যারা এই কমিউনিটি অ্যাক্টিভিস্ট, বাট আমি চেষ্টা করি মন থেকে করার জন্য, এবং মোটামুটি বেশিরভাগ সময় এইসব ক্ষেত্রেই আমি সফল হই আর কি। আসলে আমরা সবাই যদি নিজের জায়গা থেকে বা নিজের যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে থেকে সবার জন্য কাজ করার চেষ্টা করি, বা মানসিক জায়গা থেকে ওই জায়গাটায় সেট আপ থাকি, তাহলে কিন্তু আমাদের চারপাশটা অনেক সুন্দর থাকে। এটা যদি আসলে আমি এই জন্যই বললাম যে হিউম্যানিটির ব্যাপারটা যদি আমরা একটু প্রায়োরিটি দিই না, তাহলে কিন্তু সমাজটা অন্যরকম হতে পারে, এবং আপনি মানুষকে সাহায্য করা কিন্তু একটা অন্যরকম তৃপ্তির ব্যাপার। এন্ড অফ দি ডে একটা মানুষের জন্য আপনি করতে পারছেন, এবং মনে রাখুক না রাখুক, আমি দেখেছি যে অনেকেই মনে রাখে, অনেকে রাখে না, বাট এটা আমার ব্যাপার না, আমি করেছি, এটা আমার শান্তি। এবং সে যখন দেখা হয়, মনে রাখলে না রাখলো, সে যখন তার সাথে আমার দেখা হয়, সে কিন্তু আমাকে যে সম্মানটা করে, ওটা একটা শান্তি, যে তার একটা মন থেকে যে ভালোবাসা, দোয়া, এটা আমি জানি। অনেকে ফোন করে বলে আপনার জন্য আমি সারা রাত দোয়া করি, সবসময় আমার দোয়াতে আপনি থাকেন। কেমন লাগে তখন? এটাই তো শান্তি, আর কিছু লাগে না। তার দেওয়ার কি আছে আমাকে? আল্লাহ তোমাকে সবই দিয়েছে, তার তো দেওয়ার কিছু নেই, বাট এই যে দোয়াটা করে অনেকেই আছে, এবং এটা আসলে অর্থনৈতিক যে কোনো বিষয়ের ঊর্ধ্বে মানুষের মন থেকে অন্যরকম একটা মন থেকে একটা দোয়া পাওয়া যায়। ভাইয়া, যেমনটা দেখছিলাম যে আপনি আসলে দায়িত্ব যারা নিতে পছন্দ করে তাদের উপরে এসে দায়িত্বটা পড়ে, এরকম একটি গুরু দায়িত্ব পালন করছেন, এবং অতি সম্প্রতি আপনি নিউ ইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা হিসেবে কাজ করা শুরু করেছেন। এটা তো নিঃসন্দেহে একটা বড় কাজ, এবং একজন বাংলাদেশি হিসেবে এই দায়িত্বটা আসলে কতখানি উপভোগ করছেন? কারণ একজন বাংলাদেশি হিসেবে নিউ ইয়র্কের মতো জায়গায় এত বড় একটা দায়িত্ব পাওয়া, এটা এক প্রকার মানসিক চাপও হতে পারতো। আপনি যেটা বললেন এটা এক ধরনের চাপই বলতে পারেন, মানুষের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। আচ্ছা, সো অনেক সময় হয় কি, এমন এমন আবদার চলে আসে যেগুলো আসলে আমার রেঞ্জের বাইরে, এটা আমার দায়িত্ব না। আচ্ছা, কিন্তু আমাকে ওরা মনে করে যে আমি ইচ্ছা করে করলাম না, সো সেদিকটা একটু চাপের থাকে। যেমন আপনাকে একটা জিনিস বলি, যখন কোনো আনডকুমেন্টেড মানুষ ইমিগ্রেশন বা এর জন্য অ্যাপ্লাই করে, এটা কিন্তু লয়ার, এটা ফেডারেল ব্যাপার, এটা নট সিটির ব্যাপার, এটা নাকি আমাদের হাতে নাই এটা। সো আমরা যেটা করতে পারি লিগাল প্রসেসটা, যেমন হাজব্যান্ড ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছে, সেই ক্ষেত্রে লিগাল, মানে হাজব্যান্ড সিটিজেন ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছে, হচ্ছে না, 18 মাস পার হয়ে গেছে, আসতে পারতেছে না, 36 মাস হয়ে যাচ্ছে আসতে, এগুলো লিগাল, এগুলো আমরা হেল্প করতে পারি। কিন্তু কারো কাগজই নাই, সেটা আমাদের হাতে নাই, এটা লয়ারের ব্যাপার, এটা তার লয়ার এবং ফেডারেল ব্যাপার, এটা আমার হাতে নাই। তারা মনে করে যে আমি ইচ্ছা করে করছি না, ওদের বোঝার ভুল, এরকম কিছু ব্যাপার থাকে। তারপরে অনেক ক্ষেত্রে এমন এমন ব্যাপার নিয়ে আসে যেগুলো আমার রেঞ্জের বাইরে, কিন্তু মনে করে আমি ইচ্ছা করে করছি। তো বেসিক্যালি আমার যেটা কাজ, আমার যেটা হেল্প করে, যে
কারো সিটির জবগুলো আমরা জানতে পারি যে সিটির জব কোথায় কি হচ্ছে, সেটা আমরা আমাদের লোকজনকে, কমিউনিটিতে যারা আছে, যে আমাদের নেক্সট জেনারেশন বা আমাদের ছেলেপেলেরা যারা আছে তাদেরকে বলি যে এখানে অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, এই ধরনের কেসগুলোতে আমরা হেল্প করতে পারি। আচ্ছা, কোনো একটা পুলিশের প্রবলেম বলতে একটা দোকানে দেখা যাচ্ছে পুলিশ যাচ্ছে না বা ওই এলাকায় সিকিউরিটি দিতে পারছে না, তখন আমরা পুলিশকে বলতে পারি যে ওই এলাকায় সিকিউরিটি বাড়িয়ে দাও। এটা আমরা করতে পারি। এই ধরনের কাজগুলো সিটি পুলিশকে আমরা ফোর্স করতে পারি যে এখানে এই প্রবলেমটা হচ্ছে, এখানে চুরি ডাকাতি বেড়েছে কেন, তোমাদের সিকিউরিটি বাড়াতে হবে। এই ব্যাপারগুলোতে আমরা হেল্প করতে পারি। আচ্ছা, সো এইসব বাদ দিয়ে আমাদের পক্ষে অন্য ব্যাপারগুলোতে সবকিছুতে হেল্প করা সম্ভব হয় না। সো হ্যাঁ, এটা বাড়তি একটা চাপ, কারণ মানুষ ভুল বুঝে অনেক সময়। আর যদি এটা বাদ দেন আপনি, তাহলে আমার খুব ভালো লাগে যে অনেকেই চাকরি পেয়েছেন অ্যাপ্লাই করে আমি আমাদের এই ইনফরমেশনের থেকে, যার জন্য এটা সুবিধা। অনেক মানুষ ভালোবাসে, রেসপেক্ট করে, বিভিন্ন প্রোগ্রামে ইভেন্টে আমাদের ডাকলে একটু রেসপেক্ট দেয়। আর আমরা চেষ্টা করি যতটুকুন মানুষের জন্য করা ততটুকুন করার চেষ্টা করি, যেটা আমাদের আয়ত্তের মধ্যে আছে। আচ্ছা, কিছু ভালো লাগা তো শেয়ার করলেন, আবার কিছু একটু কম ভালো লাগাও শেয়ার করলেন। জি, যদি চ্যালেঞ্জের জায়গায় আসি, যে কি কি ধরনের চ্যালেঞ্জ আসে আপনার এই যে নিউ ইয়র্ক সিটির মেয়রের উপদেষ্টা হিসেবে কাজ করছেন এই জায়গাতে? বেসিক্যালি যখন এই চ্যালেঞ্জগুলো হলো, সবচেয়ে বেশি হলো যখন নিউ ইয়র্ক সিটির সবচেয়ে প্রবলেম হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলার ব্যাপারগুলোতে খুবই প্রবলেম মাঝখানে হয়েছিল, এখনো যাচ্ছে। চুরি ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে। আচ্ছা, তো যখন আমরা কোথাও যাই তখন এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনার মেয়র কি করেছে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। প্লাস কিছুদিন আগে আমাদের মেয়রের কিছু প্রবলেমও দেখা দিয়েছিল। সো সেগুলো নিয়ে আমাদেরকে মানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আচ্ছা, এই ধরনের চ্যালেঞ্জিং ব্যাপারগুলো সবসময় থাকে পলিটিক্সে। আর অপোনেন্ট তো থাকেই যে আপনাকে অপদস্থ করার জন্য, সেই ক্ষেত্রে প্রশ্নটা একটু ডিফারেন্ট ওয়েতেই করে অনেক সময়, আচ্ছা, যে লজ্জা দেওয়ার জন্য। আচ্ছা, সো এটা আমাদের হজম করে নিতে হয়। যেমন এটা কান্ট্রি অফ ডেমোক্রেসি আমেরিকা, সো আপনাকে ওইটুকুন ক্ষমতা থাকতে হবে হজম করার। সো আমাদের হজম করে থাকতে হয় আর কি। আমাদেরকে সুন্দর করে হেসে অ্যান্সার দিতে হয় অনেক ক্ষেত্রে। জি, মানে এই বিষয়টাও আসলে আপনার থেকে শেখার মতো, যে হেসে অ্যান্সার দেওয়া, যে কোনো কঠিন মুহূর্তে আসলে সহজ থাকা যায় ততই ভালো হয়। এক্স্যাক্টলি। ভাইয়া, আপনি যেমনটা বলছিলেন যে আপনি বিজনেস অ্যান্ড পাবলিক সার্ভিস সেক্টরে এশীয়দের সুবিধা এবং সমস্যা নিয়ে কাজ করেন। জি, এই যে বাংলাদেশিরা যখন যুক্তরাষ্ট্রে অভিবাসনে চিন্তা করে, একদম চিন্তা শুরু থেকে আসলে কি কি পদক্ষেপে বা কি কি বিষয় নিয়ে আসলে কাজ করে তারপরে তাদের চিন্তা করা উচিত বলে আপনার মনে হয়? অভিবাসনের যে ব্যাপারটা, প্রথম হলো দুই ধরনের অভিবাসন আছে। একটা হলো যে আপনার ফ্যামিলি মেম্বার, হাজব্যান্ড ওয়াইফ, ফ্যামিলি মেম্বার বা বাচ্চারা অ্যাপ্লাই করেছে বাপ মার জন্য, সেটা কিন্তু ডকুমেন্টেড হয়েই সে আমেরিকাতে ঢুকবে, সিটিজেন যারা আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আনডকুমেন্টেড, ভিজিট ভিসায় চলে গিয়েছে বা বর্ডার ক্রস করে আপনারা ঢুকেছে। অনেক সময় এখানে আমরা দেখি, প্রায় নিউজে দেখি যে অনেকে মেক্সিকো বর্ডার দিয়ে ঢুকেছে। সো তাদেরকে বলা হয় আনডকুমেন্টেড। আচ্ছা, সো বেসিক্যালি যারা ওইভাবে ঢুকে, আমি এই সরকারের আমলে, আমি আপনাদের মাধ্যমে এটা আমি দর্শকদেরকে জানাতে চাই, বেসিক্যালি এই সময়টাতে আপনারা বর্ডার দিয়ে ঢুকবেন না। যদি ভিসা পান, আমেরিকার ভিসা, তাহলে বর্ডার দিয়ে না ঢুকে লিগাল ওয়েতে ভিসা নিয়ে আপনারা যদি আনডকুমেন্টেড হয়ে যান, দ্যাট ডিফারেন্ট থিং। বাট বর্ডার ক্রস করে ঢুকলে এই ট্রাম্পের সময় কিন্তু খুব বিপদে পড়বেন। কেন, এটা আপনাকে বলে দিই। বেসিক্যালি আপনি যদি এনি বর্ডার এন্ট্রি দিয়ে ঢুকেন, সেই ক্ষেত্রে বর্ডার এন্ট্রিটাকে লিগাল বলা হচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি যদি থেকে যান, থেকে যে যদি আপনি পলিটিক্যাল অ্যাজাইলাম বা অন্য কোনো ওয়েতে পন্থাতে যদি আপনি অ্যাজাইলাম করেন, সেই ক্ষেত্রে আপনি আমেরিকা থাকতে পারবেন। আচ্ছা, ট্রাম্প যেটা বলছে, যারা বর্ডার দিয়ে ইলিগালি ঢুকছে তাদেরকে বলা হচ্ছে তারা ক্রিমিনাল। আচ্ছা, তো সেই ধরনের মানুষকে কিন্তু সে ডিপোর্টেশন করবে। আচ্ছা, আমি কেন বললাম, আমি দেখি প্রায় নিউজে দেখি যে অনেকে 30 লাখ 40 লাখ টাকা দিয়ে খরচ করে ওদিক দিয়ে যাচ্ছে, তাদেরকে এখন সাবধান হওয়া উচিত। এই মুহূর্তে ওই বর্ডার দিয়ে যাওয়া মানে তাদের জন্য রিস্কি। যেহেতু আরটিভি অনেক মানুষ দেখেন, সেহেতু আমি এটা বললাম। তো সেই ক্ষেত্রে তারা যখন ঢুকবে তারা কিন্তু ক্রিমিনাল, তারা পলিটিক্যাল অ্যাজাইলাম হয়তো অ্যাপ্লাই করতে পারবেন না আমার ধারণা অনুযায়ী, যতটুকু আমি জানি। পরে কি করবে জানি না, বাট ট্রাম্প হয়তো এই জায়গাটা খুবই স্ট্রিক্ট হবে। সো ট্রাম্প ক্ষমতা আসার পরে ভেবে না যাওয়াটাই বেটার। যদি প্লেন দিয়ে এসে কেউ থাকতে চায়, সেটা সে অ্যাপ্লাই করতে পারবে। সো এটা হলো আপনাদের মাধ্যমে মেসেজটা আমি দিলাম। সো যদি আপনারা ওখানে যান, ডেফিনেটলি আপনাদেরকে সরকারের অনেকগুলো মানে লিগালি যান, সেই ক্ষেত্রে তো সরকারের অনেক কিছু বেনিফিটের আছে। যেমন আমাদের হোম কেয়ার একটা আছে, বয়স্করা যাওয়ার সঙ্গে সঙ্গে, আগে কিন্তু আমি নিজে একটা হোম কেয়ার এজেন্সির মালিক। সো হোম কেয়ারটা হয় কি, যারা এইজেড পারসন যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে দেখাশোনার জন্য ছেলে পেলে সিডিপ্যাপ একটা প্রোগ্রাম আছে। সিডিপ্যাপ প্রোগ্রামটার মাধ্যমে বয়স্করা যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে বা ছেলের বউ ওয়াইফ
তারা শ্বশুর শাশুড়ি বা বাবা মাকে দেখার জন্য দে উইল গেট পেইড। আচ্ছা আচ্ছা। এবং খুবই ভালো একটা প্রোগ্রাম এটা। এটা গভর্নমেন্ট থেকে এটা মেডিকেডের মাধ্যমে পে করে। আচ্ছা। সো এখন আসলে তারা মেইনলি কিন্তু আমি দেখেছি যে বাঙালি কমিউনিটি এই প্রোগ্রামটার মধ্যেই বেশি ইনভলভ। আচ্ছা। এবং ইটস এ গুড সোর্স অফ আর্নিং। তারা একটা প্ল্যান করে যারা আনডকুমেন্টেড তাদেরকে মাথায় নিয়ে যেতে হবে যে তাদেরকে অনেক কষ্ট করতে হবে, অড জবগুলো করতে হবে এবং এই ধরনের কাজগুলো করতে তারা যেই কিন্তু ভালো কিছু করতে পারবে না। আচ্ছা, আর কি কি ধরনের কষ্ট করতে হতে পারে? বাসা পেতে তাদের অসুবিধা হবে। নিউ ইয়র্কে বাসা পাওয়া খুব টাফ। নিউ ইয়র্ক সিটিতে বাসা পেতে তাদের খুব অসুবিধা হবে। প্রথমে যাওয়ার পর যে অব্লিগেশন, ঠান্ডার সময় যদি যান তাহলে ঠান্ডাটা অস্বাভাবিক, কারণ একটা এইরকম একটা গরম একটা মনসুন কান্ট্রি থেকে যে হঠাৎ করে এরকম -ডিগ্রিতে তাদের প্রবলেম হবে। সো এইটা একটা ফেস করতে হবে, ওয়েদার কন্ডিশনটা ফেস করতে হবে, জব কন্ডিশনটা ফেস করতে হবে, যাওয়ার পর আপনার বাসা পাওয়াটা একটা কন্ডিশন, এটা একটা প্রবলেম ফেস করতে হবে। সো তাদেরকে মাথায় নিয়ে যেতে হবে, যদি পারে তাদের আত্মীয় স্বজনরা যদি বাসা দেখে রাখে বা কোনো ধরনের জব যদি প্ল্যান করে যে থাকবেই, তাদের যদি বন্ধু বান্ধব থাকে তারা যাতে আগে থেকে জব দেখে রাখে এবং মোটা কাপড় নিয়ে যায় যাতে, ঠিক আছে। আর ট্রান্সপোর্টেশন ইজ নিউ ইয়র্কে সবচেয়ে ইজি, সেটা হলো আপনার মেট্রো কার্ড দিয়ে আপনি সবাই যে কেউ মেট্রো কার্ড দিয়ে পুরো নিউ ইয়র্ক সিটি আপনি ঘুরতে পারবেন। মেট্রো রেল দিয়ে, যেটা ভাড়া অনেক সস্তা, $2.5 এখন মনে হয় $3 করেছে, $2.75 পার রাইড। সো সেটা নিউ ইয়র্ক সিটিতে ট্রান্সপোর্টেশনটা তার প্রবলেম নেই। এই তিনটা মেইন কন্ডিশনই তাদের ফেস করতে হবে। বাসা পাওয়া, জব একটা যাতে এখান থেকে ফিক্স করে দিয়ে যান, আর 3 নম্বর হলো আপনার ওয়েদার কন্ডিশনে যাতে ভালোভাবে জেনে যান যে কোন সময় যাচ্ছেন। এই তিনটা হলো মেইন ফ্যাক্টর ওখানে। ভাইয়া, আরেকটা বিষয় আসলে আপনার কথার মধ্যেও কিছুটা পেলাম এবং একই সাথে আমরাও বিভিন্ন জায়গা থেকে আসলে শোনা যায় কতখানি অথেন্টিক বা মূল বিষয়টা আসলে কি সেটা আপনার কাছ থেকে জানতে চাই। যে আমরা যতদূর শুনেছি যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে প্রবাসী বাংলাদেশিরা ভীষণ একটা শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছে। এই শঙ্কাগুলো আসলে কি কি পরিসরে, কোন কোন সেক্টরে আসলে তারা শঙ্কা ফিল করছেন, এবং একই সাথে আপনি যেহেতু একদমই সেখানেই আছেন এবং ডিরেক্ট সেই সিনারিওগুলো দেখছেন, সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে আসলে সিনারিগুলো কীরকম, এবং প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারও যেহেতু তাদেরকে নিয়ে একরকম দুশ্চিন্তার মধ্যে থাকে শঙ্কার কারণে, তো তাদের জন্য যদি আপনার কোনো বার্তা থাকে। বেসিক্যালি আমি আপনাকে একটা জিনিস বলি, যারা আনডকুমেন্টেড, আবারও বলেছি পলিটিক্যাল অ্যাজাইলাম, আমি যেটা বলেছি যে যারা আনডকুমেন্টেড তাদের জন্য ভয়টা। ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডাই ছিল যে হি ইজ গোনা গো সিরিয়াসলি, ফিয়ার্সলি এগেইনস্ট দ্য আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, যেটাকে আমরা বলি, এবং স্পেশালি যারা বর্ডার থেকে ক্রস করে আসছে। আচ্ছা, সো আপনি ভিসা নিয়ে যদি যান, আমি বর্ডার যারা আপনার পোর্ট এন্ট্রি বলি, যে কোনো পোর্ট দিয়ে আপনি এন্ট্রি করেন উইথ ভিসা নিয়ে যদি আপনি এন্ট্রি করেন, সেটা এক ধরনের। আরেকটা হলো বর্ডার ক্রস করে, তার থেকে সে বেসিক্যালি আমেরিকার অ্যাটর্নি জেনারেল, US অ্যাটর্নি জেনারেল, অ্যাকর্ডিং টু দ্য ল, এনিওয়ান হু ক্রস দ্য বর্ডার এন্টার ইন আমেরিকা, তাদেরকে বলা হচ্ছে ক্রিমিনাল। আচ্ছা, তারা বেসিক্যালি এটা বলে না, বিকজ ইটস এ কান্ট্রি অফ হিউম্যানিটি, কান্ট্রি অফ ইমিগ্রেন্ট, যার কারণে এটাকে বাস্তবায়িত করে না। আচ্ছা, কিন্তু যদি বাস্তবায়ন করে, সেই ক্ষেত্রে যারা বর্ডার এন্ট্রি করে, নট দ্য পোর্ট এন্ট্রি, ভিসা না নিয়ে যায়, সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয় ক্রিমিনাল। তারা পলিটিক্যাল অ্যাজাইলামও করার কথা না। সো এখন সে এটাকে এক্সিকিউট করবে, এই পন্থাটা এক্সিকিউট করবে। সো যারা প্লেন দিয়ে গেছে পলিটিক্যাল অ্যাজাইলাম করছে, তাদের জন্য এতটা ভয় কিছু নেই। আর যারা বর্ডার দিয়ে গেছে তাদের জন্য এখন আমি তাদেরকে বলবো যে বেসিক্যালি 3টা স্টেট হলো স্যাংচুরি স্টেট। যদি কেউ অন্য স্টেটে থাকে, টেক্সাস বা অন্য স্টেটগুলোতে, রিপাবলিকান স্টেটগুলোতে, তাদেরকে আমি বলবো যে যদি আপনাদের এরকম কোনো সিচুয়েশন থাকে, সেই ক্ষেত্রে আপনারা স্যাংচুরি স্টেট, 3টা স্টেট হলো স্যাংচুরি স্টেট, তাদের এখন মুভ করাটা বেটার, কারণ ডোনাল্ড ট্রাম্প উইল গো হ্যাভিলি এগেইনস্ট দ্য আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট। সো স্যাংচুরি স্টেট হলো ক্যালিফোর্নিয়া, শিকাগো, ইলিনয়, মানে শিকাগো ইজ দ্য ক্যাপিটাল অফ ইলিনয় আর নিউ ইয়র্ক। এই 3টা স্টেট হলো স্যাংচুরি স্টেট বলা হয়। এইখানে আপনার সবসময় অল দ্য টাইম আনডকুমেন্টেডদেরকে সাপোর্ট দেওয়া হয়। আচ্ছা, ফুল দমে সাপোর্ট দেওয়া হয়। সো আমার মনে হয় সেফ জোন হবে তাদের জন্য। এটা আমি মনে করি তাদেরকে বলছি এটা যে তাদের জন্য সেফ জোন হলো নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া অ্যান্ড ইলিনয়। আচ্ছা, সো এটা একটা সেফ জোন। আর হ্যাঁ, ডেফিনেটলি তার এজেন্ডার মধ্যেই ছিল যে হি ইজ গোনা গো হার্শ উইথ দিস আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট। সো ওর এজেন্ডাতেই ছিল এবং অলরেডি সে কাজ শুরু করেছে এবং অনেক জায়গা থেকে সে ক্লিন আপ করার বলেও দিয়েছে অনেক জায়গাতে।
সো সেই ক্ষেত্রে এটা এক্সিকিউট হবেই। আর আমি এখন যেটা সেফ ওয়ে সেটা হলো 3টা স্টেটে যদি তারা মুভ করে তাদের জন্য বেটার, রিপাবলিকান স্টেটগুলোতে না থাকাই ভালো, বেটার এখন। আমরা তো এতক্ষণ শুধুমাত্র শঙ্কা ভয় এসবের কথাই শুনছিলাম, এবার একটু আপনার সফল কর্মের দিকে যাব। অনেকগুলো সফল কর্মের সাথে আপনি জড়িত, কিন্তু আসলে দেশকে কতখানি ভালোবাসলে বিদেশের মাটিতে দেশের নামে একটা সড়ক উদ্বোধন করার পিছনে আসলে কাজ করা যায়, এটা আপনার থেকেই শুনতে চাই, কারণ আপনি এই মহৎ কর্মটার সাথে জড়িত। আমরা যেটা শুনেছি যে জ্যাকসন হাইটের একটি রাস্তার নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট, এবং এটার পিছনে যে মানুষগুলো ভূমিকা পালন করেছে তার মধ্যে আপনি একজন অগ্রগামী মানুষ। আপনার এই জার্নিটা শুনতে চাই, কারণ মহৎ কর্ম কিন্তু একদিনে হয় না। এটা আমাদের একটা সংগঠন আছে এখানে, জ্যাকসনের বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন। এটা 400 স্মল বিজনেস ওনাররা এটার মেম্বার, আমি এটার জেনারেল সেক্রেটারি। সো ওখানে আপনার এই সংগঠনটা অনেক বছর ধরেই চেষ্টা করছিল স্ট্রিটটার নাম চেঞ্জ করা, যে বিভিন্ন কারণে এটা হয়নি। আচ্ছা। সো গত লাস্ট 3 বছর আগে আমাদের এলাকায় নতুন কাউন্সিল মেম্বার আসে, শেখর কৃষ্ণন। সো ওর সাথে যখন আমি ওকে সাপোর্ট দিই, আমি ফুললি ওকে সাপোর্ট দিই, কিন্তু আমার এখানে 2টা ব্যাপার ছিল, তার মধ্যে একটা ছিল স্ট্রিট। আচ্ছা। যে তুমি যদি কাউন্সিল মেম্বার হও আর আমি তোমাকে সাপোর্ট দিই, আমার প্রথম চাওয়া হবে তুমি এই স্ট্রিটের নাম। আর একটা কি ছিল? আর আরেকটা ছিল, ওটা একটু ডিফারেন্ট ছিল। ওটা ছিল যে আমাদের বিজনেস অ্যাসোসিয়েশনের কয়েকজন মেম্বারকে তোমার ওর কমিটি অ্যাডভাইজার বানানো, এটা আমার একটা ইয়ে ছিল। সো একটা সে করেছে, আরেকটা সে করতে পারেনি, যাই হোক ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা সে করে দিয়েছে। আচ্ছা। সো সেটা হলো বাংলাদেশের 73rd স্ট্রিট, যেটা বাংলাদেশের প্রাণকেন্দ্র, যেটা আপনি দেখেন যে ওই এলাকাতে দেখবেন আওয়ামী লীগ বিএনপিও মারামারি করছে। আচ্ছা। বাংলাদেশের মানে পুরো বাংলাদেশি হয়ে গেছে, মারামারি হয়, পুলিশ এসে। আচ্ছা। এবার যে আপনার 5ই আগস্ট হলো যে আপনার আন্দোলন, 4ই আগস্টে দুই পক্ষের ওখানে বিশাল অবস্থা, এগুলো চলতেই থাকে। ওই সেই এলাকা, যে এলাকা খুবই ফেমাস। কিন্তু তারপর এটা ভাবতে ভালো লাগছে যে এক টুকরো বাংলাদেশ ওখানে একরকম বলা এখন যায়। ওই জন্য বাংলাদেশ স্ট্রিটই করে দিয়েছে, এখন এটা ভালো লাগে, আরো একটু জমে গেল, আচ্ছা। পুরো বাংলাদেশি হয়ে গেল তাহলে। সেই জন্য নামই দিলাম বাংলাদেশ স্ট্রিট। ওটা আচ্ছা। আমরা চেষ্টা করলাম সবাই মিলে, তো সো বাংলাদেশ স্ট্রিট নামকরণ করা হলো। সেক্ষেত্রে ওটা ওকে বলা হয়েছিল এবং হি ওয়ার্কস, এবং উইদিন 2 ইয়ার্স আমরা এটা বাংলাদেশ স্ট্রিট পেলাম, এবং এটা উদ্বোধন হয়েছিল 26শে মার্চ। আচ্ছা। মার্চের 26 তারিখ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স ডেতেই এটার উদ্বোধন করা হলো। আচ্ছা। মার্চের 26 তারিখ আপনার, এটা ছিল রোজার মাসে 2 বছর আগে। আচ্ছা। এখন তো মোটামুটি সবাই গেলেই একটা ছবি দেয়, আচ্ছা। আর এটা তো খুব পপুলার স্ট্রিট হয়ে গেছে একদমই, বাংলাদেশ একদমই। স্ট্রিট। আর ওইটা বাংলাদেশিদের জন্য জ্যাকসন হাইটটা আপনি দেখবেন যে কেউ ঘুরতে গেলে বাংলাদেশ স্ট্রিট দেখতে চায়, মানে বাংলাদেশ স্ট্রিটটা ওই জ্যাকসন কোথায়? হাইট দেখতে চায়। আচ্ছা। তো বেসিক্যালি এই জন্য এটা আমার একটা ইয়ে ছিল যে এটা স্পন্সরও আমি। আচ্ছা। এটা স্পন্সর বাংলাদেশ স্ট্রিটের একজন কাউন্সিল মেম্বার, একটা নামকরণ চেঞ্জ করার জন্য স্পন্সর লাগে। সো সে নিজে স্পন্সর হতে পারে না, আচ্ছা। একজন বাংলাদেশিকে লাগে স্পন্সর করতে এলাকা। আমি তো স্পন্সর ছিলাম, আমার নামে আমি স্পন্সর করেছিলাম। এত সুন্দর একটা পরিকল্পনা আসলো কিভাবে? যে এটা তো আসলে আপনি যেহেতু স্পন্সর ছিলেন, আপনি আরো অনেক কিছুতে স্পন্সর করতে পারতেন, কিন্তু একটা নির্দিষ্ট সড়কের নাম বাংলাদেশি সড়ক করব, বাংলাদেশ সড়ক করব, এই সুন্দর চিন্তাটা, এই অভিনব চিন্তাটা আসলো কিভাবে? এটা তো অনেক বছর ধরেই বলছিলাম যে আমাদের বিজনেস অ্যাসোসিয়েশন অনেক বছর ধরে আশা ছিল, যেটা অনেকে তো প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, অনেকে চেষ্টা করেছেন, বিভিন্ন কারণে হয়নি। আমার সময় এসেই আর কি এটা বাস্তবায়িত হলো। আচ্ছা। আর এটা আসলে ছিল অনেক দিনের আশা, যে এরকম এটা সবচেয়ে প্রথম প্রায়োরিটি ছিল। অন্য অনেক স্ট্রিট কিন্তু বাংলাদেশের নামে স্ট্রিট, লিটল বাংলাদেশ হয়েছে। ইনফ্যাক্ট ক্যালিফোর্নিয়াতে একটা স্ট্রিট আছে লিটল বাংলাদেশ। আচ্ছা। হ্যাঁ, আপনার জ্যামাইকাতে একটা স্ট্রিট আছে, ওজন পার্কে আছে। এটাই শুধু বাংলাদেশে বাকি ছিল। আচ্ছা। তো বাংলাদেশে অধ্যুষিত, কিন্তু নামকরণটা হয়নি। আচ্টা। তো সেই থেকে একটা প্ল্যান ছিল যে এটা করতেই হবে। তো ওই ধারা থেকেই আর কি আমার একটা আশা ছিল যে এটাকে করলে আচ্ছা। ভালো দেখাবে, কারণ এইটা ঘুরতে আসে এমন কোনো বাংলাদেশি নাই, প্রবাসী, মানে ধরো অন্য স্টেট থেকে আসলো জ্যাকসন হাইটে মানুষ আসে। তো বাংলাদেশ আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশিরা আসলে জ্যাকসন হাইটে আসে। তো জ্যাকসন হাইট বাংলাদেশ ওইটুকুন জায়গাটাকেই বাংলাদেশ স্ট্রিট করে দিয়েছি আমরা। এটা তো গেল জার্নিটা, কিন্তু জার্নির পরে যখন আপনি সফল হলেন, যখন বাংলাদেশ সড়ক নামকরণ হলো, তারপরে যখন আপনি সেই রোড দিয়ে হাঁটেন, বা আপনি যখন দেখেন ফেসবুকে সবাই ছবি আপলোড করছে, বা সবাই এটা নিয়ে এক্সাইটেড, নিজের কাছে অনুভূতিটা কেমন লাগে? এটা বলার মানে বোঝানোর মতো না, খুব ভালো লাগে এটা, তখন খুবই ভালো লাগে। এবং এটা মানে ভাষায় বোঝানোর মতো স্কোপ থাকে না যে আসলে এটা উই ডিড ইট।
আমি বলবো না আমি করেছি, বলবো যে উই ডিড ইট, বিকজ আমাকে সবাই অনেকেই সাপোর্ট করেছে বলেই এটা সম্ভব হয়েছে। জেএবির আলাদা অনেক কর্মকর্তারা ছিলেন, সেখানে ছিলেন শাহনওয়াজ ভাই, মান্নান ভাইয়ের আশা ছিল, এবং গিয়াস ভাই, এবং আরো যারা হারুন ভাই যারা আছেন আমার খুব মানে কলিগরা যারা জেবিবি সংগঠনের সাথে আছেন, তারেক ভাই, সবাই এটাকে আমাকে সাপোর্ট করেছে। তো ওনাদের সাপোর্টের কারণে এটা সম্ভব হয়েছে। জি, আসলে সত্যিকার অর্থে যে কোনোই আসলে মহৎ কর্ম এককভাবে করাটা সম্ভব হয় না। 10-এর লাঠি 1-এর বোঝা, এরকম কথাটা আসলে আমরা হয়তোবা এই কারণেই বলি। এবং যে কোনো একটা মানে কি বলবো, যে খারাপ কাজ করতেও যেরকম সংগঠিত হতে হয়, একজন মিলে পুরো সমাজটাকে ভালো খারাপ কাজ করতে করতে পারে না, গেলে। ভালো কাজ করতে গেলে এটা ভালো কথা বলেছেন। জি, খারাপও করতে গেলে একসাথে লাগে, ভালো করতে গেলে একসাথে লাগে। জি, সত্যিই একটা তাই। ইউনিটি লাগে, ঠিক বলেছেন। হ্যাঁ। এবং আপনি শুরু থেকে আপনার অ্যাক্টিভিটিগুলো দেখে যেটা আমি মনে হচ্ছিল, আরেকটা অ্যাক্টিভিটির কথা বলি। জি। এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ করেছিলাম। এটা হলো যখন অ্যাডভাইজারি কাউন্সিলের মেম্বার হলাম, তখন আমি গ্রেসি মেনশন, মেয়রের বাসভবন, জি। গ্রেসি মেনশনকে বলা হয় মানে প্রেসিডেন্ট, নিউ ইয়র্ক সিটির মেয়রকে কিন্তু ভেরি পাওয়ারফুল, বিকজ নিউ ইয়র্ক সিটি ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, সিটি নেভার স্লিপস বিকজ অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটাতে আপনার ট্রিলিয়ন্স অফ ডলারের বিজনেস এভরি ডে হয়, স্টক মার্কেট। বুলেট ছবিটা আপনাকে প্রায় দেখায় ডাউন টাউনে, যেটা। জি জি জি। সো সেখানে গ্রেসি মেনশন মেয়রের বাসায়, সো সেখানে আমরা ফার্স্ট টাইম বাংলাদেশ হেরিটেজ করেছিলাম, যেটা এখন কন্টিনিউয়াস প্রসেস, এভরি ইয়ার হচ্ছে। সো সেটা আমি শুরু করে দিয়েছিলাম। আচ্ছা। বাংলাদেশ হেরিটেজ মান্থ, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে, আচ্ছা। যেটা একসাথে গ্রেসি মেনশনে আমরা প্রতি বছর মার্চের দিকে পালন করি। আচ্ছা গত বছর করেছিলাম, আমি শুরু করেছিলাম, তারপর এখানে মীর ভাই কন্টিনিউ করছেন এটা নিয়ে। আচ্ছা, সো উইচ ইজ এ গুড থিং। একদম, এটাও আসলে খুবই, ওটাও ফার্স্ট টাইম এবার এতগুলো বাংলাদেশি, 400 বাংলাদেশি একসাথে গ্রেসি মেনশন দেখার সুযোগ পেয়েছে মেয়রের বাসভবন। আচ্ছা, জি, এক প্রকার বলা যায় যে বাংলাদেশিদের মিলন মেলা। মিলন মেলা, একদম। আর কি কি থাকে সেখানে? গ্রেসি মেনশন একটা মেয়রের বাসভবন অনেক পুরানা, 150 বছরের পুরানা একটা বাসভবন। আচ্ছা। সেখানে দেখার মতো, নদীর পারে, ফুললি সিকিউরড, মানে বলতে গেলে বলা যায় যে নিউ ইয়র্ক সিটি প্রেসিডেন্টের বাসা। আচ্ছা। বলে সিকিউরিটিটাও এরকম। আচ্ছা। So দেখ, খুবই সুন্দর ভিউজ, খুবই সুন্দর একটা মানে হিস্টোরিক্যাল প্লেস। কেন এত বছর পুরানা, এতজন মেয়র ওই বাসায় আছেন, থাকেন। তো সেখানে একটা ইভেন্ট করলাম আমরা, বাংলাদেশি হেরিটেজ নামে, আচ্ছা। যেটা মানে তার যে কোনো অনুষ্ঠান মেয়র কিছু করা মানেই সারা ওয়ার্ল্ড দেখা। তো সারা পৃথিবী দেখছে যে মেয়রের বাসভবনে আমরা একটা বাংলাদেশিরা গেট টুগেদার, একটা বাংলাদেশ হেরিটেজ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেছি। সো এটা একটা ব্যাপার ছিল, এটা একটা আলাদা একটা আনন্দদায়ক ব্যাপার ছিল, এবং এটা ট্রেনটা চালু হয়ে গেছে, প্রতি বছর আমরা করতে পারছি। আচ্ছা, এটা কি এই বছরও হবে? সামনে প্রতি বছর মার্চে হবে, প্রতি বছর মার্চে হবে। গত বছর হয়েছিল। দারুণ একটা উদ্যোগ আমি বলবো, এবং এটা আসলে বাংলাদেশিদের একত্রিত করার এবং সংগঠিত করার একটা বিষয়ও হতে পারে, এবং বাঙালিদের সম্মানিত করারও একটা ব্যাপার, সম্মানিত করা। সেখানে কি সংবর্ধনার ব্যাপার থাকে, যে যারা বিভিন্ন সেক্টরে কাজ জি করছে? জি, ওখানে বিভিন্ন সেক্টরে যারা কাজ করে তাদেরকে সাইটেশন মেয়র নিজে হাতে দেয়, বাহ। সাইটেশন দিয়ে দেয়, প্রোক্লেমেশনও দেয়। সো একটা অনারারি দিয়ে দেয়, যারা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে এরকম 4-5 জনকে মেয়র নিজের হাতে সাইটেশন এবং অনারারি দেয়। আচ্ছা, এটা উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এবং ফর এনি বাংলাদেশি। আপনারা যারা আসলে এই ধরনের আয়োজনের সাথে বা এই ধরনের বিষয়গুলোর সাথে জড়িত আছেন, তাদের সাথে গল্প করতে পারাও আসলে নিজের কাছে একটা মানে সুন্দর অভিজ্ঞতা মনে হয়, যে এবং এই অভিজ্ঞতাগুলো সত্যিকার অর্থেই যে দিনের পর দিন রয়ে যাবে মনে, এবং দর্শকরাও যারা দেখছেন নিশ্চয়ই তারাও ভীষণ উপভোগ করবে। আপনার জীবন সম্পর্কে আর একটু শুনতে চাই, যে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি করতে চান? আরো বহু কিছু করতে চাই, জানি না কতটুকু পারবো। ডেফিনেটলি কমিউনিটির জন্য আরো ভালো কিছু করতে চাই। আমাদের আমি একটা বলেছিলাম কমিউনিটি বাংলাদেশ সোসাইটির কাছে, আমাদের একটা সংগঠন আছে বাংলাদেশ সোসাইটি, ইটস এ হিউজ অর্গানাইজেশন, প্রায় 20,000 মেম্বার। আচ্ছা, সেটার ভোটার। তো আমি একটা বলেছিলাম যে একটা কমিউনিটি সেন্টার দরকার আমাদের জন্য, আমাদের বাংলাদেশিদের জন্য বড় কোনো কমিউনিটি সেন্টার নাই আচ্ছা, নিউ ইয়র্ক সিটিতে। আমরা একটা সেন্টার, বড় একটা সেন্টার করতে চাই, কমিউনিটি সেন্টার, যেখানে শুধু আমাদের বাংলাদেশিরা যাতে উপকৃত হয়, বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, বড় কিছু করার জন্য যাতে আমরা সেখানে যেতে পারি, বিভিন্ন সেমিনার এবং বিভিন্ন অনুষ্ঠান যাতে আমাদের বিভিন্ন জায়গায় না, যে একটা সেন্টার আমরা করতে পারি, নির্দিষ্ট একটা জায়গায় আমরা করতে পারি। তো এটা আমার প্রস্তাব ছিল, এখন এটা একটা প্ল্যান। দেখা যাক বাংলাদেশ সোসাইটি নতুন যারা এবার তো ইলেকশন হয়ে নতুন কমিটি আসছে, সো ডেফিনেটলি উইল সিট টুগেদার অ্যান্ড এটা নিয়ে একটা ওয়ার্ক করার ইচ্ছা আছে, এবং সামনে আরো অনেক কিছু করার ইচ্ছা আছে। ডেফিনেটলি কমিউনিটি যাতে এগিয়ে যেতে পারে সেভাবে আমাদের পরিকল্পনা আছে আর কি। আর
13 তারিখে এটা চেষ্টা করছি বাংলাদেশ ডে প্যারেড, যেটা গত বছর হয়েছিল পয়লা বৈশাখ, যেটা আচ্ছা, সেই সময় একটা বাংলাদেশ ডে প্যারেড করা যায় কিনা সেই পরিকল্পনাটা আছে। এটাও খুবই সুন্দর একটা পদক্ষেপ, বড় করে একটা করার পরিকল্পনা আছে। কি কি থাকবে সেখানে সেই আয়োজনে? প্যারেডে সাধারণত বাংলাদেশের কালচারটাকে তুলে ধরা হয়। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে নাচ গান, বাংলাদেশের কালচার, বাদ্যযন্ত্র, ব্যান্ড, এবং এখান থেকে ভালো ভালো ফেমাস আর্টিস্টরা যদি যান, সেইভাবে একটা পরিকল্পনা করা আছে। সংস্কৃতির বিনিময় যেটাকে বলে, সাংস্কৃতিক বিনিময় যেটা। এবং আপনি মনে করবেন যে একটা জিনিস, আমেরিকা কিন্তু এত এত নাম্বার 1 কান্ট্রি কেন? আপনার ধর্ম, ফ্রিডম অফ রিলিজন, কখনো আপনার রিলিজনে বাধা দিবেন। আপনার নিউ ইয়র্কে আপনি এত মসজিদ আপনি কল্পনা করতে পারবেন। আচ্ছা, এবং সেইখানে নিউ ইয়র্কের যে পরিমাণ বার, ক্লাব, যা কিছু আছে, এরকম মসজিদও প্রচুর পরিমাণে। আপনার ধর্ম আপনি পালন করছেন, যার যার ধর্ম সে পালন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। আবার যার যার ধর্ম, যার যা এটা করার ইচ্ছা সে সেটা করছে। সেই বললাম যে আপনার কালচার ওরা কিন্তু খুব প্রেফার করে। আপনি যদি আপনার কালচারকে ভালোবাসেন, তাহলে আপনার কালচারকে ভালোবাসেন, আপনার দেশকে ভালোবাসেন। আচ্ছা, আপনি যদি আপনার দেশকে ভালোবাসতে পারেন, তাহলে আপনি আমেরিকাকে ভালোবাসতে পারবেন। দে হ্যাভ দ্য কনসেপ্ট লাইক দিস। সো অন্য কালচারকে তারা প্রচন্ড সাপোর্ট করে, কারণ আপনার কালচার যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনি আমেরিকাকে ভালোবাসবেন। একদম। They have a very good concept. একদমই মুগ্ধ হওয়ার মতো একটা কথা বললেন যে আপনি আপনার দেশকে ভালোবাসলে তাহলেই হয়তোবা আপনি নিজের দেশকে ভালো যদি না বাসেন, তাহলে আপনি অন্য একটা দেশকে কিভাবে ভালোবাসবেন? একদম। They know it. এবং সেই জন্য আপনার কালচারকে তারা খুব প্রেফার করে, এবং কালচারকে ভালোবাসলে আপনি দেশকে ভালোবাসবেন, আর দেশকে ভালোবাসলে আমেরিকাকে ভালোবাসতে পারবেন। আচ্ছা, যার জন্য দেখেন আমেরিকা থেকে কেউ আসতে চায় না, বিকজ ফ্রিডম অফ কালচার, ফ্রিডম অফ রিলিজন। আপনি নামাজ পড়তে চান, নামাজ পড়বেন, আপনি গির্জা যেতে চান, কেউ কাউকে বাধা দিচ্ছে না। আচ্ছা, সো দ্যাটস দ্য রিজন যে আমেরিকা গেলে কেউ আসতে চায় না, তারা ওখানেই সেটেল হয়ে যায়। এবং একটা ল্যান্ড অফ অপরচুনিটি, ডেফিনেটলি সেই দেশে একমাত্র যে এখনো সিটিজেনশিপ পাওয়ার একটা স্কোপ থাকে। অন্য অন্য পৃথিবীর কোনো কান্ট্রিতে তো সিটিজেনশিপ পাওয়া যায় না, আর এখন খুব টাফ। ফাহাদ সোলায়মান ভাই, আপনার সাথে কথা বলে আমার মনে হচ্ছে যে আসলে আয়োজনের যে নির্ধারিত সময়, এই সময়টা আসলে একদমই প্রতুল না। মনে হয় আরো অনেক গল্প রয়ে গেল, হয়তোবা পরবর্তীতে কখনো সেই গল্পগুলো করাও হবে। কিন্তু আজকে যেহেতু আমরা আয়োজনের একদমই শেষ সময় চলে এসেছি, আপনার কাছ থেকে শেষ সময় যদি দর্শকদের কিছু বলার থাকে, এবং সেটা যদি হয় নতুন বাংলাদেশ, বাংলাদেশের সম্ভাবনা এবং আপনার স্বপ্ন নিয়ে কিছু বলতে পারেন। বাংলাদেশের সম্ভাবনা, আসলে বাংলাদেশ তো অলওয়েজ সম্ভাবনাময় দেশ। একদম। আমরা হলাম হার্ড ওয়ার্কিং মানুষ, পৃথিবীর যেই প্রান্তে যাই আমরা সেখানেই ভালো করি। আচ্ছা, জানি না কেন বাংলাদেশে আরো অনেক দূর আগানোর কথা ছিল। সবসময় আমরা যখন এগিয়ে যাই তখনই কোনো না কোনো প্রবলেম হয় আমাদের দেশে। আসলে আমাদের দেশের এথিক্যাল ব্যাপারটা সবচেয়ে আগে দেখা উচিত। আমাদের মনে মানুষগুলো বিদেশে গেলে আমরা একরকম থাকি, দেশে থাকলে হয়তো আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে আরেক রকম বানিয়ে দেয়। এই যে হার্ডওয়ার্কিং মানুষগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে যে সাকসেস নিয়ে আসে, বাংলাদেশে থাকলে তাদের এই সাকসেসটা কোনো না কোনোভাবে স্পয়েল হচ্ছে দুর্নীতির মাধ্যমে। জাপানে আমি গিয়েছিলাম যখন, তখন আমি একটু সময় নিয়ে নিচ্ছি। জি জি, আমার এক্সপিরিয়েন্স, আমি জাপানে যখন গিয়েছিলাম তখন আমি একটা ট্রিপে গেলাম ফিজি মাউন্টেনে, মাউন্ট ফিজি। ইটস ওয়ান অফ দি বেস্ট সাইট সিইং প্লেস। তো ওখানে আমি যখন ট্রিপে যাচ্ছিলাম, তখন ওখানে যে গাইডটা ছিল সে বলল যে এভরি থার্সডে তাদের 5 ঘন্টার একটা এথিক্যাল ক্লাস হয়। আমার এথিক্যাল ক্লাসে কি কি করানো হয়, সব ধরনের এথিক্যাল ব্যাপারগুলো শেখানো হয়। আমার মনে হয় বাংলাদেশে এই এথিক্যাল ক্লাসটা খুব প্রয়োজন ছোটবেলা থেকে, তাহলে আমরা ফল হয়তো 20 বছর পর যেয়ে পাবো। কারণ আমাদের প্রবলেমটা হয়ে গেছে যে আমাদের দেশে দুর্নীতিকে আর খারাপভাবে কেউ দেখে না। মানে আগে যেমন একটা ঘুষখোর মানুষকে মানুষ ঘৃণা করতো, ওটা লাস্ট 30-35 বছর ধরে দেখি না। ঘুষ না খেতে পারলে ওই মানুষটার সম্মান থাকে না। একদমই। তো এই এথিক্যাল ব্যাপারগুলোকে যদি আমরা একটু আনতে পারি, যেমন আমার ছেলে, আমি একবার রেড লাইট বিট করেছিলাম, রেড লাইট দেখে বিট করে দিয়েছিলাম, কারণ যে কোনো কারণে আমি রেড লাইট বিট করেছিলাম। তো আমার ছেলে আমাকে বলছে, বাবা ইউ বিট দ্য রেড লাইট। আচ্ছা, আমি বলছি, বাবা ইটস ওকে। বলে, নো বাবা ইটস নট ওকে, ইউ শুডন্ট ডু দ্যাট। তখন আমার ছেলের বয়স ছিল 6 বছর। আচ্ছা, তা আমার ছেলে 6 বছর ওখানে বড়। আমি রেড লাইটটা বিট করাতে সে আমাকে যে কোশ্চেনারি করেছিল, আমার নেক্সট টাইম রেড লাইট বিট করার সাহস ছিল না ওকে নিয়ে। পেরেছি। কারণ কি, কারণ 6 বছর বয়সে ওকে এটা শেখানো হয়েছে, সত্যিই তাই, যে অন্যায় ইজ অন্যায়। আমার মনে হয় বাংলাদেশে এরকম এথিক্যাল ক্লাসগুলো চালু করলে, যেহেতু আপনি বললেন নতুন বাংলাদেশ, আমার মনে হয় নতুন বাংলাদেশে আমি নতুন কিছু দেখছি না, আবারও শুনছি যে সেম প্রবলেম, সেম ইস্যু। সো নতুন বাংলাদেশে কতটুকু কি হবে জানি না। নতুন বাংলাদেশে একটা স্বপ্নই থাকা উচিত। প্রথম কাজ সব বাদ দিয়ে স্কুলে অ্যাটলিস্ট প্রাইমারি ক্লাসটাতে 1 to 5 এথিক্যাল ব্যাপারটা যাতে শুরু করা হয়।
একদমই খুব সুন্দর বলেছেন এবং আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। হোপ ফর দ্য বেস্ট ভাইয়া, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ এবং আরটিভিকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ জি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্র প্রবাসী সফল ব্যবসায়ী এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমানের সাথে, যিনি ভালোবাসেন স্বপ্ন দেখতে, ভালোবাসেন বাংলাদেশকে নিয়ে বড় কিছু করতে। প্রবাসী পরবাসে আজকের মতো এ পর্যন্তই। আসছে সপ্তাহে আবারও হাজির হব নতুন কোন অতিথির সঙ্গে নিয়ে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন।